স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, আমরা থেকে যেন দেখছিলাম কত নম্বর লাস্ট করেছিলাম আমরা? 17 থেকে বোধহয় শুরু হবে আজকে। থেকে স্টার্ট হবে আজকে 17 থেকে। ওকে, এই আচ্ছা, বলছি তো given the following description, review activities. সো আমাদের রিভিউ করা যে অ্যাক্টিভিটি গুলো ছিল বা রিভিউর ফেজ গুলা, সেটা হচ্ছে প্রথমে কি ছিল? প্ল্যানিং, তাই না? এরপরে হচ্ছে ইনিশিয়েশন, তারপর ইন্ডিভিজুয়াল রিভিউ, রিভিউ, কমিউনিকেশন, তারপরে কমিউনিকেশন এন্ড অ্যানালাইসিস, দেন রিওয়ার্ক, তারপর দেন ফলো আপ। ফিক্সিং ছিল, রিওয়ার্ক মানে ফিক্সিং এন্ড ফলো আপ। এইখানেও আছে ঠিক এরকম 5টাই আছে, কিন্তু কোন সিকোয়েন্সটা এগুলার সাথে মিলে, মানে এটা পরে বুঝতে হবে যে এটা কোন ফেজের সাথে আছে। তা আমরা যদি দেখি, ডিটেক্টেড অ্যানোমালিজ আর deliberated upon and determination are reached regarding their status, ownership and any further steps needed. এটা কিসের সাথে মিলে বলেন তো? ইন্ডিভিজুয়াল রিভিউ 3 নাম্বার, ইন্ডিভিজুয়াল রিভিউর সাথে মিলে মনে হয় 3। ফার্দার স্টেপ নিডেড না? আচ্ছা, আমরা কোনটা যদি পারফেক্টলি বুঝি সেটা হচ্ছে আগে নিয়ে আসবো। ইস্যুস আর রেকর্ডেড and any needed updates are addressed prior acceptance of the work product. এটা কোনটার সাথে মিললো? ইস্যু রেকর্ড করা হয়েছে, any needed updates or addressed লাস্ট ওয়ান prior acceptance of ফিক্স করার সময় ফিক্স। হ্যাঁ 5 নম্বর। আচ্ছা, এরপরে বলছে যে রিভিউয়ার্স এমপ্লয় টেকনিক্স টু কাম আপ উইথ সাজেশনস এন্ড কোয়েশ্চেনস অ্যাবাউট দ্য ওয়ার্ক প্রোডাক্ট টু স্পট অ্যানোমালিজ। এটা কি ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়ালিতে মনে হচ্ছে। আচ্ছা, the objectives of the review and its schedule are estimated to ensure a focused and efficient review. এটা কোনটার সাথে মিললো? প্ল্যানিং হবে না? প্ল্যানিং, এটা প্ল্যানিং এর সাথে মিলছে, হ্যাঁ। আর participants are provided with access to the item to review. এটা কোনটা? রিভিউ ইনিশিয়েশন 2 নাম্বার। ইনিশিয়েশন, তার মানে আমরা এইটুকু বুঝলাম যে 4 আর 5 হচ্ছে পর হবে। সো আমাদের 4 and 5 এইটা আছে, এছাড়া কোথাও নাই। তার মানে বাদ বাকিগুলো না পড়লেও চলে, তাই তো? অ্যান্সার কি এটাই? তার মানে এই ধরনের কোয়েশ্চেনে প্রত্যেকটা যে আপনাকে বুঝতে হবে এমন কোনো কথা নেই। সিকোয়েন্স যদি মিলে যায় কোনোটা একটার সাথে, তাহলে বোঝা যায়। এবার দেখি 3 নম্বরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিভিউ। আমরা 3 নম্বরটাকে ইন্ডিভিজুয়াল রিভিউ হিসাবেই অনুমান করেছিলাম, তাই না? 1 নম্বরটা বলছে ফিক্সিং, না 1 নম্বর কোয়েডা ডিটেক্টেড অ্যানোমালিজ এন্ড ডেলিভারেড আপন and determinations are reached regarding their status, ownership and any further steps needed. এটা হচ্ছে ফিক্সিং করা বা রিওয়ার্ক করা, আর এটা হচ্ছে শেষে ফলো আপ করা, তাই না? ওকে, আমরা পরেরটা যাই। বলছে which participant in the review process is responsible for ensuring that the review meeting run efficiently and that everyone at the meeting can voice their
ওপিনিয়ন ফ্রিলি। এই যে পার্টিসিপেন্টটা এ আসলে কে তাই বলতে চাইছে। তার রোল গুলো বলে দিছে, তাই না? সে বলে দিছে যে সে হচ্ছে রেসপন্সিবল টোটাল প্রসেসের, যেটাকে সে এনশিওর করবে যে প্রত্যেকে ইফেক্টিভলি যেন মিটিংটা হয় এবং প্রত্যেকেই যেন তার মিটিং এর ভিতরে ভয়েস রেজ করতে পারে ফ্রিলি। এই লোকটা কি ধরনের লোক? এটা তো মডারেটর। হ্যাঁ, মানে আমাদের দেশে এরকম কোন লোক আছে নাকি? আছে, ডিবেট হওয়ার সময় যে একজন থাকে না, ওকে মডারেটর বলে তো। হ্যাঁ, সংসদ ভবনের স্পিকার। সংসদ ভবনের স্পিকার, যদিও সংসদ ভবনের স্পিকার দেখা যায় এক দলের লোক হয়। রিভিউ লিডার আর মডারেটরের মধ্যে পার্থক্য রেখেছে। হ্যাঁ, রিভিউ লিডার এবং মডারেটর, এটার মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, কিছু কিছু টার্ম আছে যেমন লিডার, ম্যানেজার, হ্যাঁ, এরা হচ্ছে বেসিক্যালি টোটাল রিভিউ এর জন্য তারা হচ্ছে ইয়ে করতে পারে, দায়িত্ব। কিন্তু এই রিভিউ মিটিং এ একজন যে ইয়ে দিচ্ছে, আপনার লিড দিচ্ছে, সে হতে পারে মডারেটর অথবা সামটাইমস আপনি বলতে পারেন লিডার। কোন 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 রিভিউতে ম্যানেজারই হচ্ছে মডারেটর থাকে। আচ্ছা, কিছু কিছু নাম যেমন এখানে বলে যে চেয়ারপারসন, আমাদের চেয়ারপারসন বলে কোন রোল কি আমরা দেখছিলাম? না, নাই। রিভিউ লিডার বলে কি কাউকে দেখছিলাম? ওখানে যে হ্যাঁ, আমাদের রোল গুলা ছিল সেগুলা মানে জেনেরিক যে রোল গুলা, সেটা ছিল ম্যানেজার, মডারেটর, স্ক্রাইবার, তারপর রিভিউয়ার, তাই না? জি, লাস্ট ওয়ান ছিল রিভিউ লিডার। রিভিউ লিডার ছিল না? জি, লাস্ট ওয়ান। আচ্ছা, এরপর বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন এক্সিট ক্রাইটেরিয়া ইন দ্য টেস্ট প্রজেক্ট। মানে কি করলে আমি টেস্টকে থামাতে পারবো, বন্ধ করতে পারবো, সেইটা কোনটার সাথে মিলছে। আমরা এর আগে বলেছিলাম যে এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে সেই জিনিস, তার মানে হচ্ছে কোনো কিছু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি এখন গাড়ি চালানো শুরু করছি, এখন ব্রেক করব কি করব না, কোন সময় করা উচিত, এটা চিন্তা করি কখন, যখন চলন্ত গাড়ি থাকে, তাই না? আর গাড়ি চালু হওয়ার আগে যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেটাকে বলে এন্ট্রি ক্রাইটেরিয়া, যে আমি স্টার্ট করব কি করব। তাহলে আমাকে বুঝতে হবে, এক্সিট ক্রাইটেরিয়া বলার সাথে সাথে বুঝতে হবে যে অলরেডি প্রজেক্ট স্টার্টেড। তাহলে আমরা দেখি বাজেট ইজ অ্যাপ্রুভড। অ্যাপ্রুভড বাজেট মানে হচ্ছে আমি এন্ট্রি করতে পারবো কিনা। আমার বাজেট হয়নি, আমি শুরু করব কি করে কাজ, তাই না? যদি বলতো যে বাজেটের আর মাত্র এত টাকা বাকি আছে, তার মানে অলরেডি খরচ হয়েছে, আর এখানে অ্যাপ্রুভই হয় নাই, তাহলে আসলে শুরু হয় না। তার মানে এটা যে এন্ট্রি ক্রাইটেরিয়া। বাজেট এই যে রানস আউট, তার মানে বাজেট শেষের দিকে, তার মানে এক্সিট করতে হবে আমাকে, তাই না? ফুয়েল শেষ, গাড়ি কখন থামে? ব্রেক করলেও থামে, আবার ফুয়েল শেষ হয়ে গেলেও থামে। আচ্ছা, টেস্ট বেসিস ইজ অ্যাভেলেবল মানে কি? বেসিস যদি অ্যাভেলেবল হয় তাহলে আমরা শুরু করতে পারি। এন্ট্রি ক্রাইটেরিয়া, জি স্যার। এন্ট্রি ক্রাইটেরিয়া। টেস্ট কেসেস অ্যাচিভড at least 80% স্টেটমেন্ট কাভারেজ। হ্যাঁ, যে আমরা 80% স্টেটমেন্ট কাভারেজ যদি আমরা করতে পারি তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, মাফ করে দিলাম, টেস্টিং শেষ। তার মানে অলরেডি শুরু হয়ে গেছে। All test analysts and ISTQ certified at the foundation level. আচ্ছা, এটা কি হতে পারে? এক্সিট না এন্ট্রি? এন্ট্রি ক্রাইটেরিয়া হতে পারে,
কারণ আমার যদি কন্ডিশন থাকে এরকম যে আমার অ্যানালিস্টরা আইএসটিকিউ সার্টিফিকেট হওয়া ছাড়া আমি আসলে প্রজেক্ট শুরু করব না, লোক দেন এরকম। স্যার এখানে স্যার সিলেক্ট ওয়ান অপশন ছিল আর কি। আচ্ছা, এটা অপশনটা একটু ভুল হয়তো আছে। ভুল করে দিয়েছি, কপি করতে গিয়ে ভুল করেছি আমি, কিন্তু যখনই চেক বক্স পাবেন তখন আসলে মাল্টিপল হয়। আর যখন হচ্ছে আমাদের এই যে গোল বাটন পাবেন, রেডিও বাটন, রেডি তখন হচ্ছে একটার বেশি আপনি টিক দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা ওটাকে ঠিক করেই ফেলি এখন। কত নম্বর দেখছিলাম? 19 নম্বর স্যার। হ্যাঁ 19 নম্বরই। এর কি অবস্থা? 19 না, এই যে কপি করতে গিয়ে এটাও কপি হয়ে গেছে। আচ্ছা, what is important to do when working with software development model? আচ্ছা, যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল নিয়ে আমরা কথাবার্তা বলি তখন কোন জিনিসটা ইম্পর্টেন্ট? টু অ্যাডাপ্ট দ্য মডেলস টু দ্য কনটেক্সট অফ দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স। তার মানে আমি কোন মডেলটা আসলে ইউজ করব সেটা হচ্ছে আমার প্রজেক্টের কনটেক্সট এবং প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে যে আমরা কোন মডেলে যাব। ওয়াটারফল মডেল আমরা ব্যাকডেটেড হয়ে গেছে বলছি, তাই না? ওয়াটারফল মডেল কোন প্রজেক্টের জন্য সুইটেবল? শিওর শুট বলছিলেন, শিওর শুট গেম যেগুলি, যেটাতে ব্যাক করার আর ব্যাক করলে সুযোগ প্রজেক্ট নাই। থাকবে না। মানে আপনি কোনো একটা ডিফেক্ট পেয়েছেন, সেটা ফিক্স করার টাইম নাই, মানে ওইভাবে করলে আর পারবেন না। সেগুলাতে আমরা ওয়াটারফল মডেল ফলো করতে পারি। এখানে সরাসরি বলে ওয়াটারফল মডেল চুজ করো, কারণ এটা প্রথম, এটাতে বকবাস কথা। স্টার্ট উইথ ভি মডেল। ভি মডেল হচ্ছে টেস্টিং ফোকাসড মডেল, ডেভেলপমেন্ট মডেল না। টেস্টিং কে বোঝানোর জন্য মডেল। আচ্ছা, অনলি চেঞ্জ অর্গানাইজেশন টু ফিট দ্য মডেল, মানে মডেলের জন্য আপনার অর্গানাইজেশনকে চেঞ্জ করতে হতে পারে। হ্যাঁ, এটাও বকবাস কথা। মানে আপনি মিনি বাসে হাঁটু থেকে যায় সামনে সিটের সাথে না, এই জন্য যদি বলে কি বলে কন্ডাক্টর যদি বলে পা ছোট করে আসেন আপনি, তাহলে কি হবে? হবে না। Which of the following characteristics of good testing apply to any software development lifecycle model? Characteristic সেটা হচ্ছে এভরি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি দেয়ার ইজ এ করেসপন্ডিং টেস্টিং অ্যাক্টিভিটি। এটা কোনো মডেলের সাথে কন্ট্রাডিকশন করে না, যে কোনো মডেলের সাথে এই কথাটা প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা, ফর হুইচ অফ দ্য ফলোইং উড মেইনটেনেন্স টেস্টিং বি ইউজড? মেইনটেনেন্স টেস্টিং এর জন্য কোনটা হতে পারে? এখানে বলছে যে কারেকশন অফ কারেকশন অফ ডিফেক্টস ডিউরিং ডেভেলপমেন্ট ফেজ। আমরা জানি মেইনটেনেন্স ফেজ হচ্ছে আফটার ডিপ্লয়মেন্ট, জানি তো, মানে প্রোডাকশন আসলে। অতএব এই ডেভেলপমেন্ট টাইমে যখনই কিছু হয় সেটা আর মেইনটেনেন্স টেস্টিং বলবে না। প্ল্যান্ড এনহ্যান্সমেন্ট বলছে, প্ল্যান এনহ্যান্সমেন্ট টু অ্যান এক্সিস্টিং অপারেশনাল সিস্টেম, একদম পরিষ্কার বলে দিছে।
এটা এক্সিস্টিং অপারেশনাল সিস্টেমের উপরে আমরা এনহ্যান্স করছি, এটা মেইনটেনেন্স টেস্টিং হবে। বাট কমপ্লেইন্টস অ্যাবাউট সিস্টেম কোয়ালিটি ডিউরিং ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, তার মানে তো পজিশনই বলে দিল না, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর সময়, তার মানে ডিপ্লয়মেন্ট এখনো হয়নি। ইন্টিগ্রেটিং ফাংশনস ডিউরিং ডেভেলপমেন্টের সময়, এটা তো হবে না। তারপর যখনই আমরা ডেভেলপমেন্ট ফেজ পাবো তখন সেটা মেইনটেনেন্স না। পরিষ্কার বলে দিছে এটা। আচ্ছা, কোনটা ট্রু তাই বলছে। ট্রু পড়ার আগে এই যে এবিসিডি সব পড়ে আবার এই কম্বিনেশনের মধ্যে যাওয়ার থেকে আমরা ওই পলিসি আমরা নেব যে 10 সেকেন্ড মাত্র, বেশি না, একবার চোখ বুলাবেন যে এখানে দুইটা কারেক্ট, দুইটা ফলস, এখানে বি হচ্ছে একটা ফলস, দুইটা ফলস, তিনটা ফলস, একটা। তার মানে বোঝা গেল যে এ হচ্ছে 50-50 চান্স, বি হচ্ছে পসিবিলিটি বেশি ফলস হওয়ার, আর সি হচ্ছে ট্রু হওয়ার পসিবিলিটি বেশি। যদি দেখি আমি পসিবিলিটি বেশি, এখন এইটুকু আমার ইনফরমেশন, আমি উপরের দিকে তাকাইনি এখনো যে আসলে কি বলতে চাইছে। তার মানে বুঝলাম যে সি যদি কারেক্ট হয়, বি যদি ফলস হয়, তাহলে বি ফলস, সি কারেক্ট আছে এই তিনটার সাথে, তাহলে এটা আমি এমনি বাদ দিতে পারি। এরপর আসি হচ্ছে এ কারেক্ট হওয়ার সম্ভাবনা জানি না আমি, 50-50। আচ্ছা, ডি কি বলছে? ডি হচ্ছে একটা দুইটা, এখানে একটা দুইটা, চান্স নাই। আমরা খুব বেশি আইডিয়া করতে পারছি না, এইটার মধ্যে আছে তাই বলতে পারছি। তাহলে আমাদের 50-50 চান্সে যাওয়া উচিত। বলছে রিগ্রেশন টেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং আর দ্য সেম। রিগ্রেশন আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং কি একই? না, একই না। তার মানে এটা ফলস। এটা ফলস যদি হয় তাহলে এই দুটার মধ্যে আসে, আর আমরা বলেছিলাম এই তিনটা থেকে আসার কথা, তার মানে এইটা যে কারেক্ট বোঝা যাচ্ছে। তাহলে আমরা প্রবাবিলিটি দেখলাম আর হচ্ছে একটার কারেক্টনেস দেখলাম, তাতে আমি এইটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটু পারফেক্ট হওয়ার জন্য দেখেন এইখানে ডি কারেক্ট, আর এখানে হচ্ছে বি ফলস বা ই ফলস। ইটা কি আছে? একটা দুইটা তিনটা, আর ই ফলস। আমরা যে কোনো একটা পড়লেই হবে। আমরা দেখি রিগ্রেশন পড়ি, রিগ্রেশন টেস্ট শুড বি পারফর্মড ইন ইন্টিগ্রেশন টেস্টিং। আমরা রিগ্রেশন টেস্টিং কি ইন্টিগ্রেশনের সময় করি? না, যে কোনোটাতেই করি, তাই না? রিগ্রেশন ইন্টিগ্রেশনের জন্য না। রিগ্রেশন হচ্ছে আফটার ফিক্সিং, তাই না? তাহলে এটা ফলস। এটা যদি ফলস হয় তাহলে এটাই হচ্ছে কারেক্ট, তাহলে এটা কারেক্ট হয়। Which of the following comparison of component testing and system testing? দুইটা টেস্টিং এর কথা বলা হয়েছে। আমরা জানি কম্পোনেন্ট টেস্টিং হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, আর সিস্টেম টেস্টিং হচ্ছে টোটাল ইন্টিগ্রেটেড সিস্টেম। কি হলো? আচ্ছা, আচ্ছা, তো এখানে আমরা এত বড় বড় লাইন সবগুলা পড়বো না, এখানে দুইটা অংশ আছে। একটা হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং এর কথা বলা হয়েছে প্রথমে এতদূর পর্যন্ত, হোয়ার অ্যাজ মানে আর একটা হচ্ছে সিস্টেম টেস্টিং এর কথা বলা হয়েছে। আমরা যদি প্রথম অংশ পড়ে যদি বুঝতে পারি যে এটা কারেক্ট আছে, তাহলে বাকি অংশটুকু পড়বো, আদারওয়াইজ এই অংশটুকু পড়বো না। ঠিক আছে, আমরা দেখি কম্পোনেন্ট টেস্টিং ভেরিফাইজ the functioning of software modules, program objects, and classes that are separately testable. খুবই কারেক্ট কথা না? কারেক্ট না এটা? রৌনক,
আমার কথা শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা, খুবই কারেক্ট কথা না এটা? আমি যতটুকু বললাম এটা কি কারেক্ট কম্পোনেন্ট টেস্টিং এর জন্য? না স্যার, এটা কারেক্ট না স্যার। এটা কারেক্ট না? আমরা জানি কম্পোনেন্ট হচ্ছে ক্যান বি ক্লাস, মানে একটা মডিউল, তাই না? মডিউল টেস্ট, ক্লাস টেস্ট এগুলো বলছিলাম না, যেটা সেপারেটলি টেস্ট করা যায়, যেটা হচ্ছে একটার সাথে আরেকটা ইন্টারাকশন বা অন্য সিস্টেমের সাথে আছে কিনা এটা দেখার দরকার নাই, ইন্ডিভিজুয়ালি টেস্ট করা যায়। তার মানে এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, দ্বিতীয় অংশটা দেখি, যেহেতু এটা কারেক্ট, বলছে সিস্টেম টেস্টিং ভেরিফাইজ ইন্টারফেস of the components and interaction with different parts of the system. এটা কি ঠিক আছে? না স্যার, এটা ভুল এটা কি, কেন কেন ভুল? স্যার। ওটা তো ইন্টিগ্রেশন টেস্টিং এ হয়। কারেক্ট, এটা ইন্টিগ্রেশন টেস্টিং, এটা সিস্টেম টেস্টিং না। ইন্টিগ্রেশন টেস্টিং এ কম্পোনেন্টস এর সাথে ইন্টারফেসিং করে, ইন্টারাকশন করে। তার মানে এই অংশটুকু ভুল, যার জন্য এটা কারেক্ট হয় নাই। এবার আমরা এখানে আসি, কম্পোনেন্ট টেস্টিং এর টেস্ট কেস বলছে আর ইউজুয়ালি ডিরাইভ, তার মানে কি, কোথা থেকে ডিরাইভ করি আমরা? কম্পোনেন্ট টেস্টিং মানে যে কোনো টেস্ট কেস ডিরাইভ করি কোত্থেকে? কম্পোনেন্ট টেস্টিং এ শুধু টেস্ট কেস না, অন্য যে কোনো টেস্ট কেসই আমরা ডিরাইভ করি কি থেকে? বিজনেস থেকে স্যার, Test- স্পেসিফিকেশন গুলো থেকে। টেস্ট বেসিস থেকে, নট অনলি স্পেসিফিকেশন, যেখান থেকে যে জিনিসগুলো আমাদের থাকবে, হয় ডকুমেন্টেশন, সফটওয়্যার, সবকিছু থেকে টেস্ট বেসিস আবার। তাহলে টেস্ট বেসিস চাচ্ছে কার? কম্পোনেন্ট টেস্টিং এর টেস্ট বেসিস কোনগুলো হবে? কম্পোনেন্ট স্পেসিফিকেশন, ডিজাইন স্পেসিফিকেশন কম্পোনেন্টের জন্য, এন্ড ডেটা মডেল। যেমন একটা ক্লাস, ক্লাসের স্পেসিফিকেশন, ক্লাসের ফাংশনালিটিস, ক্লাসের হচ্ছে ডেটা ভেরিয়েবলস যেগুলো আছে, ডেটা মডেল, হ্যাঁ, ইনস্ট্যান্স ভেরিয়েবল যেগুলো, সেইগুলা থেকে পাই। এটা কারেক্ট। এখন দেখি টেস্ট কেস ফ্রম সিস্টেম টেস্টিং এর জন্য, টেস্ট কেস ইউজুয়ালি ডিরাইভ ফ্রম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ফাংশন স্পেসিফিকেশন এন্ড ইউজ কেসেস। আমরা পড়েছিলাম সিস্টেম টেস্টিং এর ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টস বেসড টেস্টিং, তারপর বিজনেস প্রসেস বেসড টেস্টিং, ইউজ কেস বেসড টেস্টিং, তাই না? এই যে এর দুই অংশটাই কারেক্ট। এবার তিনটা দেখি, কম্পোনেন্ট টেস্টিং ফোকাসেস অন ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স, whereas system testing focuses on the functional non-functional. এর মধ্যে ভুল কোথায়? হ্যাঁ, এটাও তো কারেক্ট না? এটা কারেক্ট না? হুম, দেখো তাড়াতাড়ি যাও। কি এটা 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 সঠিক না? কেউ কোনো রেসপন্স করছে না, মানে লাস্টের স্যার, লাস্টেরটার কথা কনফিউশন বলতেছেন স্যার। তো স্যার? হাইলাইট করে রেখে দিচ্ছি বলে লাস্টের কথা বলছেন। কই ছিল যে খুশবু এতক্ষণ? System testing focuses on functional or functional. আমি তো এখন রিভিউ করছি, রিভিউ এর সময় কি চুপচাপ বসে থাকলে হবে? এটা কি এমনি পড়াচ্ছে নাকি? তাদের রিভিউ এর দাম থাকলো কি? স্যার স্যার, এটা সিস্টেম টেস্টিং কনফিউশন মনে স্যার, এটা হয় আসলে নন একটা ফাংশনাল সবারই কনফিউশন, শুধু রেজা সিস্টেম ছাড়া? সিস্টেম টেস্টিংটা স্যার নন ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ফোকাস করে না, তাই শিওর? তাই তো মনে হচ্ছে স্যার। এই সিস্টেমটা আমার 3 সেকেন্ডের মধ্যে রেসপন্স দেওয়ার কথা দিচ্ছে না,
এটা কি টেস্ট করবে না নন ফাংশনাল টেস্টিং? এতগুলা ইউজার লোড নেওয়ার কথা, লোড নিতে পারছে না, তো নন ফাংশনাল লাগবে না? স্যার কম্পোনেন্ট টেস্টিং এ স্যার স্ট্রাকচারটা দেখা হয় না স্যার, তো সেই হিসাবে তো স্যার খালি ফাংশনাল হওয়ার কথা না। তো এখানে আমি কি বলা হয়েছে, এখানে আমি বলছি এটা কি ভুল আছে নাকি না ঠিক আছে? আমার কাছে তো ঠিক মনে হচ্ছে। এটা তো সঠিক, কিন্তু আমি তো পরীক্ষায় দিছি লাস্টেরটা। আরে আপনি কোনটা দিচ্ছেন সেটার কথা তো জিজ্ঞেস করিনি, এখন জিজ্ঞেস করবো লাস্টেরটা পরে, আগে এটা শেষ হোক। ইথিনা কোনটা দিছি? ইথিনা স্যার আমি কারেক্টটাই দিচ্ছি স্যার। ও এই জন্য চুপ করে আছে, মানে একদম নিশ্চিন্ত হয়ে আছে। আর রাশেদুজ্জামান ভুলে গেছি, মনে নাই। আরে আরে, পরীক্ষা কয়দিন পরে, পরীক্ষা দেবেন কবে আপনারা? লেট হয়ে গেল তো আপনাদের আবার। আপনাদের পরীক্ষার ডেট ফেলবো হচ্ছে জানুয়ারি মাসের লাস্ট উইকে। ফেব্রুয়ারির ফার্স্ট উইকে দিন স্যার, আগে দিন। এই যে জানুয়ারি লাস্ট উইকে বললাম, এই জন্য ঠেলা দিছে। আমি জানুয়ারি যদি মিডে বলতাম। ফেব্রুয়ারির আগে সম্ভব না স্যার, কষ্ট হয়ে যাবে, অনেক পড়া বাকি এখন। আপনাদের তো খুশবু যথেষ্ট আপার জন্য breathing সহজ হয়ে গেছে, যারা হচ্ছে জব করে না তাদের জন্য সহজ হয়ে গেছে, আমাদের আমি একটু কিছুই কঠিন পারি ছিল। না, না আমি আপনাদের তো করতেছিলাম আমার। যথেষ্ট ব্রিদিং স্পেস দেওয়া হচ্ছে না। আমার কয়েকটা ক্লাস মিস গেছে, ওই সময় তো ঠেলে পড়াশোনা করতে পারতেন না। ওই সময়গুলো আপনার অনলাইনে এই ক্লাসের টাইমটা ইউজ করতে পারতেন সবাই মিলে, একজন একটু যদি লিড দিত। এর আগের ব্যাচ কিন্তু এই কাজ করেছে। যেদিন আমার ক্লাস মিস যেত সেই দিন হচ্ছে তারা নিজেরা অনলাইনে চলে এসে পড়তো, কারণ এই প্ল্যাটফর্মটা তো ওই টাইমের জন্য আপনাদের ইউজ করতে দেবে, তাই না? যদি রেকর্ড করতে পারবেন না আপনি, আমি ছাড়া, কিন্তু ক্লাস তো অনলাইনে চলে আসতে পারেন ইজিলি। ইভেন যে কোনো সময় পারবেন, কিন্তু শুধু ক্লাস টাইম না। লিঙ্কে ক্লিক করলেই আপনার চলে আসবে। আচ্ছা, আমরা লাস্টেরটা পড়ি, তারপরে এটা বলবো। The component testing is the responsibility of the technical tester. Or system testing typically is the responsibility of the user of the system. এটা খুশবু কেন কারেক্ট হলো, খুশবু ব্যাখ্যা করবে। খুশবুর মতো করে আমি চিন্তা করতে পারি কিনা দেখি। আচ্ছা স্যার, এখানে আপনার এখানে চারটা অপশন যে সিকোয়েন্স, আমার এটা তো এই সিকোয়েন্সে আসে নাই। আরে সিকোয়েন্স না আসুক, আপনি কোনটা দিচ্ছেন তাই বলেন। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি কোনটা, দেখে বলতেছি। আমি দিছি হচ্ছে যে কম্পোনেন্ট টেস্টিং ভেরিফাইজ দ্য ফাংশনাল অফ সফটওয়্যার মডিউল, প্রোগ্রাম, অবজেক্টস এন্ড ক্লাসেস প্রথমটা দিচ্ছেন that are testable, whereas system testing verifies interface between তো components. প্রথমটা দিচ্ছেন, আমার তাহলে এখানে এটা লাগছে এটা। ঠিক আছে। আচ্ছা, এইটার মধ্যে ভুল কি আছে রেজা? ওইটা লাস্টের টুকু হচ্ছে ইন্টিগ্রেশন হবে স্যার। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, আমি এখন যেটা হাইলাইট করে রাখছি এটার ভুল স্যার কি এটা আছে? ভুলটা হচ্ছে স্যার এখানে যে ইউজার অফ সিস্টেম, এখানে টেকনিক্যাল টেস্টার লাগবে। টেকনিক্যাল টেস্টার কেন লাগবে? সেকেন্ডলি হচ্ছে এখানে বোঝাতে চাইছে যে এখানে কম্পোনেন্ট যেহেতু অনেকটা আমরা বলি যে ডেভেলপাররাই টেস্ট করে, তাই না? এই জন্য টেকনিক্যাল বলেছে, যে ডেভেলপার মানে তো হচ্ছে টেকনিক্যাল লোকজন সব, আর যাদের প্রোগ্রামিং স্কিল লাগে। পরের পার্টটা স্যার আরো রং কারণ স্যার, হচ্ছে কারণ এই যে হচ্ছে প্রোগ্রামটাকে সিস্টেম টেস্টিং। হ্যাঁ, রং কেন?
সেকেন্ড পার্টটা রং হচ্ছে স্যার এই কারণে যেখানে ইউজার অফ দ্য সিস্টেমের যে ইউজার তারা যদি টেস্ট করে তারা কোনো কিছুই হ্যাঁ, ঠিক কারণ মতো verify ইউজার করে- কখনোই সিস্টেম টেস্ট করে না। ইউজার কি টেস্ট করে? ইউজার কোন টেস্ট করে, কি টেস্ট করে? ইউজ কেস টেস্ট করে স্যার ইউজ কেস টেস্ট Acceptance করে test. অ্যাকসেপ্টেন্স Just টেস্ট says- করে, ইউজ কেস টেস্ট, টেস্টিংটা অ্যাকসেপ্টেন্স টেস্ট করে। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স টেস্ট করে। আচ্ছা, এবার 3 নম্বরটা আসি, যেটা আমরা এখানে ছিল। এখানে দ্বিতীয় অংশ খুবই কারেক্ট, যে সিস্টেম টেস্টিং বোথ ফাংশনাল নন ফাংশনাল সব ক্যারেক্টারিস্টিক্স টেস্ট করতে হয়। একটা বিজনেস প্রসেস বেস টেস্টিং ফাংশনাল, একটা রিকোয়ারমেন্ট বেস টেস্টিং ফাংশনাল, এভরিথিং ফাংশনাল। আবার আমি দেখবো যে সিস্টেমটার থ্রুপুটটা কেমন, মানে লোড কতটুকু নিতে পারে, মানে অল দা নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলা টেস্ট করা যায়। কিন্তু এইখানে যেটা বললো, কম্পোনেন্ট টেস্টিং ফোকাসেস ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স, নন ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স বলে নাই। কিন্তু আমরা জানি ফাংশনাল নন ফাংশনাল যে কোনো জায়গায় হয়, সব টেস্ট লেভেলেই ফাংশনাল নন ফাংশনাল সব জায়গায় হয়। কম্পোনেন্ট টেস্টিং এর নন ফাংশনাল টেস্টিং কি আছে? Interoperability. ইন্টারঅপারেবিলিটি তো ফাংশনাল কম্পোনেন্ট টেস্টিং। ইন্টারঅপারেবিলিটি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে পড়ে। এক মডিউল আর এক মডিউলের সাথে ইন্টিগ্রেশনে ইন্টারঅপারেবল। কিন্তু কম্পোনেন্ট টেস্টিং এর নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস কি টেস্ট করা হয়? কে বলতে পারবে? আর ওই টাইম কমপ্লেক্সিটি, তারপর ফাংশনাল কোয়ালিটি, মানে কত লাইনে কোড করা হয়েছে, ফাংশন কত লাইন না, যেটা বলতে গেছিলেন রাশেদুজ্জামান, সেটাতে স্টিক থাকা দরকার ছিল আপনার। সেটা হচ্ছে আমরা বিগো নোটেশন টেস্ট করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। হ্যাঁ, ওইটাই। কিন্তু কত লাইনের কোড এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না হচ্ছে ওই যে অনেক সময় লুপ ইউজ করি না, নেক্সটেড লুপ ইউজ করি, সেক্ষেত্রে হ্যাঁ, দেখা ওই গেছে তো যে কত একটা লাইন্স লুপে না, এটা হচ্ছে বিগো নোটেশন, যে আমরা হ্যাঁ, আমাদের টাইম স্পেস আর হচ্ছে ইয়েটা কি বলে আমাদের টাইম কমপ্লেক্সিটি, স্পেস আর স্পেস মানে মেমোরি, যেটা অ্যালগোরিদমিক টেস্ট বলা হয় এটাকে। হ্যাঁ, সেটা টেস্ট করা যায়। আমি দেখবো যে আমার এই সার্চ মেথডটা কত ফাস্ট, আমার মেথডের অ্যালগোরিদমটা কতটা ফাস্ট, সেটা আমরা টেস্ট করে দেখব। আমরা দেখব কোনো একটা কাজ করতে গিয়ে এই ফাংশনটা কি পরিমাণ সময় নিচ্ছে, সেটাকে আমরা টেস্ট করে দেখবো। তার মানে ওর ইন্টারনাল, ধরেন একজন কথা বলতে গিয়ে জোরে কথা বলতে পারে না, মানে দ্রুত কথা বলতে পারে না, হ্যাঁ, তার বেঁধে বেঁধে যায়, তোতলাই, এটা এটা নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউশন। সে তো কথা বলছেই, সে তার মনের ভাব প্রকাশ করে, কিন্তু কি ভাবে, ফ্লুয়েন্সি নাই। হ্যাঁ, এটা নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস, এগুলা করা হয়। আচ্ছা, which of the following are the main phases of formal review? Formal review আর একটা নাম বলেন তো? Inspection. ইন্সপেকশন। তাহলে ইন্সপেকশনের স্টেপ ফেজ গুলা কি কি? একই কোশ্চেন না দুইটা? এর আগে যেটা আমরা পড়লাম ওটা বেশ কমপ্লেক্স ছিল, তাই না? কারণ ওটা ভাব বুঝতে হচ্ছিল, আর এখানে স্টেপস গুলোর নাম বলে দিছে। সো আমরা জানি প্ল্যানিং দিয়ে শুরু হবে, অতএব এই দুটা ছাড়া আর কোনো রাস্তা নাই। এরপর কিক অফ মানে হচ্ছে ইনিশিয়েশন, ইন্ডিভিজুয়াল প্রিপারেশন, এরপর রিভিউ মিটিং মানে হচ্ছে কমিউনিকেশন, রিওয়ার্ক মানে ফিক্সিং, দেন ফলো আপ, তাই না? এটা হবে। আর ইনিশিয়েশন এটা হবে না, হ্যাঁ, প্রিপারেশন বলে কিছু নাই আসলে, ঠিক আছে? আবার দেখেন
এই যে ক্লোজার বলে কিছু ছিল না আমাদের, রুট কজ অ্যানালাইসিস, এই যে ক্লোজার বলে কিছু ছিল না, তার মানে দুইটা তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে নাই। আর এইটার মধ্যে এই যে স্ট্যাটাস আবার কি, স্ট্যাটাস বলে কিছু ছিল না, তার মানে ভুলভাল দিয়ে রাখছে, একমাত্র এইটা হচ্ছে সঠিক আছে। স্যার রিওয়ার্ক বলতে আসলে কোনটাকে মানে ফিক্স করা, যে একটা কাজ করেছে, এখন তো আমরা এই ইন্সপেকশন করে রিভিউ করে তার ডিফেক্ট গুলা ধরিয়ে দিলাম এবং সে এখন রিওয়ার্ক করবে না। তাহলে স্যার রিওয়ার্ক আর ফলো আপ ওই দুইটা দিয়ে ফিক্সিং এন্ড রিপোর্টিংটাকে বোঝাচ্ছে। এক্স্যাক্টলি, বলেন। স্যার কিক অফ মানে ইনিশিয়েশনটা কিভাবে বোঝাচ্ছে স্যার? কিক অফ, আচ্ছা, যে কোনো কিছুর আমরা বলি না একটা কিক অফ মিটিং করি, মানে হচ্ছে প্রজেক্ট শুরু হওয়ার আগেই আমরা একটা কিক অফ মিটিং বলতে খুবই ইনিশিয়াল একটা মিটিং করা, ওখানে একটা ছোটখাটো দায়িত্ব বন্টন করে দিয়ে আমরা কে কি করবে না করবে এই সমস্ত কিছু, কি কোন রিসোর্স গুলা শেয়ার করে দিতে হবে করে দিই। যে কোনো একটা প্রোগ্রামের কিক অফ মিটিং হচ্ছে ইনিশিয়েশন, ওখানে দায়িত্ব বন্টন হয়ে যায় যে আপনি এগুলা আপনার দায়িত্ব, তখন ইন্ডিভিজুয়াল রিভিউ করতে যাবে সে নিজে বরাবর এই মিটিং এর পরে। প্রজেক্টের ডিটেইলসটা ওখানে থাকে স্যার, লাইক ওখানে কি কি প্রজেক্টে কি কি কাজ করবে, কি কি স্কোপ থাকে সবাইকে জানান দেওয়া, এজেন্ডা গুলা সবাইকে পৌঁছায় দেওয়া, তার রিসোর্স গুলাকে শেয়ার করা। বলে which two of the review types below are the best fitted options to choose review safety critical component in the software project? তাহলে আমাদের কনটেক্সট কি, সেফটি ক্রিটিক্যাল কোন কম্পোনেন্ট, সেইটাকে আমরা কিভাবে রিভিউ করতে চাই, কোন টাইপস। আমরা যতগুলা রিভিউ টাইপ দেখেছিলাম, একটা হচ্ছে ইন্সপেকশন, এরপরে হচ্ছে ওয়াক থ্রু, তারপর টেকনিক্যাল, দেন ইনফর্মাল ছিল, তাই না? তাহলে সেফটি ক্রিটিক্যাল কোনো বিষয় যদি হয় তাহলে কোনটাতে যাওয়া উচিত? স্যার এখানে সেফটি ক্রিটিক্যাল বলতে কি ওই যে লিগ্যাল রেগুলেশন যেগুলা অনেক কিছু হতে পারে, কোনো ফিজিক্যাল সেফটি ক্রিটিক্যাল হতে পারে, হ্যাঁ, যে আমার অর্থনৈতিক হতে পারে অনেক বড়, আবার কোনো শারীরিক কোনো সমস্যার হতে পারে এরকম একটা কম্পোনেন্টের। ধরলাম যে আমার একটা এয়ারক্রাফটের ইঞ্জিন ডিজাইন করছে, ভুল হলে মানুষ অনেক মারা যেতে পারে, হ্যাঁ, গাড়ির ব্রেকিং সিস্টেম কম্পোনেন্টটাকে যদি আমি বলি সেফটি ক্রিটিক্যাল, তাই না? ট্রাফিক কন্ট্রোল সেফটি ক্রিটিক্যাল, মেডিকেল ইকুইপমেন্টস গুলো সেফটি ক্রিটিক্যাল, তাই না? তো এইগুলাকে কোন কোন রিভিউ টাইপস এর মধ্যে দুইটা নিতে বলছে, একটা হচ্ছে ইনফর্মাল, এটা কি হবে? ইনফর্মাল না, হবেই না, কারণ এত ইগনোর করার জিনিস না। ইনফর্মাল মানে তো কোনো দায়িত্ব কম থাকে। ম্যানেজমেন্ট রিভিউ বলে কোনো রিভিউ নাই, এটা আন্দাজে দিয়েছে যে দিয়েছে, তাই না? আমার পড়েই নাই। আচ্ছা, ইন্সপেকশন হবে, তাই না? ইন্সপেকশন হবে আর টেকনিক্যাল হবে, ওয়াক থ্রু হবে না কেন? বলেন। ওয়াক থ্রু ইনফর্মাল। কে বলছো ওয়াক থ্রু ইনফর্মাল? আমাদের প্রথমে ছিল ইন্সপেকশন, তারপর ওয়াক থ্রু, তারপর টেকনিক্যাল, তারপরে ইনফর্মাল। বিষয়গুলো কি একবার যদি একটু বুঝে নিতে পারেন, মুখস্থ জিনিস না তো, এটা বোঝার ব্যাপার, কনটেক্সট বুঝতে হবে, কোন সময় কি কোনটা। আপনারা প্রশ্ন করবেন যে ওয়াক থ্রু একটা এক্সাম্পল দেন, ওয়াক থ্রু কখন করা হয়? ওয়াক থ্রুতে মডারেটর কে থাকবে? পার্থক্য কি ইন্সপেকশন ওয়াক থ্রু? টেকনিক্যাল রিভিউ কার দায়িত্ব? এইগুলো জানলে তো এই প্রশ্নের অ্যান্সার গুলা সহজ।
আপনারা মনে হয় খালি স্লাইড মুখস্থ করেই যাচ্ছেন তাই না? আমরা সবসময় মোস্টলি বিজনেস ক্রিটিক্যাল, হ্যাঁ, বিজনেস ইম্প্যাক্ট, যেখানে ভ্যালুস বেশি, সেফটি ক্রিটিক্যাল, এরকম জিনিসগুলা আমরা ইন্সপেকশন করব, কারণ এটা ছাড় দেওয়ার কোনো রাস্তা নাই। খুবই ফর্মাল ব্যাপার এগুলা। এটা ছাড় দিলে তো মনে করেন বিজনেসের এই যে এই 5ই জুলাইয়ের সময়কার ঘটনায় অনেকের বিজনেসের নেটওয়ার্ক বিপর্যস্ত হয়েছিল না? হ্যাঁ, আমাদের তো অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেলস বন্ধ হয়ে গেছিল, যাদের সিস্টেমের মধ্যে চলছিল। আল্লাহর রহমতে আমাদেরটা বন্ধ হয় নাই, এবং ওই সময় একদম টপ মোস্ট পজিশনের লোকজন খুব ওরিড হয়ে গেছে। এখন যদি বলেন যে এটা হচ্ছে আরে সেলস পার্সনরা দেখবে, আমার কি, এমডি আর সিওরা যদি বলে। তো বিজনেস ইম্প্যাক্ট যেখানে বেশি, সেফটি ক্রিটিক্যাল ইস্যু যেগুলো আছে সেগুলা হচ্ছে ইন্সপেকশনে যাবে। হ্যাঁ, ওয়াক থ্রু হচ্ছে অনেকটা ইয়ের মতো, মানে এই আপনার একটু ফর্মাল, অল্প ফর্মাল, কিন্তু দায়িত্ব থাকে হচ্ছে যে বানিয়েছে তার, মানে অথরই, মানে যে তৈরি করেছে সেই হচ্ছে আসলে লিড দেয়, যে আসেন একটু আপনি আলোচনা করে আসেন, আমরা এটা ভুল টুল আছে কিনা। বাট একটা মিটিং এর মতোই হবে। মিটিং বলতে এখানে হয়তো মাল্টিপল লোক থাকবে, সেখানে স্ক্রাইবার থাকবে না বা আলাদা কোনো মডারেটর থাকবে না। তার মানে কি, অতটা ক্রিটিক্যাল বিষয় না। তো মডারেটর থাকবে না, তাহলে মডারেটর হবে কে? যে কোনো মিটিং এর তো একজন চেয়ারপারসন থাকবে, তাই না, যে মডারেশন করবে স্পিকারের মতো। ওখানে অথর নিজে মডারেটর। তাহলে ওয়াক থ্রুর একটা ফিচারই আছে বা প্রপার্টি আছে যে মডারেটর হবে অথর। যখন আমরা দেখবেন যে মডারেটর হবে অথর, তখন এটা ওয়াক থ্রু। টেকনিক্যাল কোথায় হবে? টেকনিক্যাল সে সমস্ত বিষয়গুলা যেগুলা হচ্ছে অ্যালগরিদমিক, ম্যাথমেটিক্স, লজিক্স, হ্যাঁ, যেগুলা ইজিলি বুঝাই দেওয়া যায় টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে, সেক্ষেত্রে আমাদের অথর উপস্থিত থাকুক না থাকুক কোনো বিষয় না। এটা সাধারণত এক্সটার্নাল এক্সপার্ট নিয়ে আসা হয়, এবং এক্সটার্নাল এক্সপার্ট যা বলবে সেটাই হচ্ছে ফাইনাল কথা। ওখানে অথর উপস্থিত থাকুক না থাকুক কোনো বিষয় না। যেমন আমি যদি একটা অ্যালগরিদম লেখি, বিগ নোটেশন ইউজ করে, আমরা যদি দেখি যে না স্লো হচ্ছে, কেন হচ্ছে, একটু ফাস্ট করা দরকার, একটা এক্সটার্নাল লোক যে এফিশিয়েন্ট, অনেক অভিজ্ঞতা আছে বা তার অ্যালগরিদমিক ক্যাপাসিটি অনেক বেশি, সে এসে বললো আচ্ছা এখানে একটু কনস্ট্রাকশনের সমস্যা আছে, এখানে এই কারণে এটা স্লো হচ্ছে, সে যদি বলে দেয় ওইটাই হচ্ছে পারফেক্ট, সেখানে অথর থাকুক বা না থাকুক। কারণ একটা ডেটাবেজের ডিজাইনের মধ্যে রিলেশনশিপ একটা গন্ডগোল আছে, সে প্রমাণ করে দিয়ে গেল দেখেন এইভাবে করলে এই ধরনের কমিউনিকেশনে এই ড্রব্যাকস গুলো আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই গেল, বাস ওইটাই কারেক্ট। ইনফর্মাল রিভিউ কেমন হবে? ইনফর্মাল রিভিউ হচ্ছে অ্যাজ ইফ একটা পিয়ার রিভিউ বলা হয়। ইনফর্মাল রিভিউ আরেকটা নেম হচ্ছে পিয়ার রিভিউ, মানে হচ্ছে একজন কলিগ আর একজন কলিগকে ডেকে একটা চা খেতে খেতে একটা রিভিউ করা। তাহলে এই সেফটি ক্রিটিক্যাল ব্যাপারটা যদি আমি ওয়াক থ্রুতে নিতাম তাহলে কি হতো? কারণ অথর যেখানে মডারেটর, সেখানে তো ডোমিনেট করতো সে, তাই না, মানতো না, এই জন্য ওখানে হবে না ওটা। লাইসিস ইজ ফলস। যখনই ফলস বলবে তখন
মানুষ একেবারে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সঁপে দেয় ভুলের মধ্যে। নট, ফলস, লিস্ট, এই ধরনগুলো মানুষের ব্রেইনকে কনফিউজ করে দেয়। মানুষ সহজে মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলার জন্য অনেক বেশি এফোর্ট লাগে। সত্যি কথা বলতে গেলে আসলে কোনো এফোর্ট লাগে না। কিন্তু মিথ্যা কথা বলাটা খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, যারা মিথ্যা বলতে পারে অনেক বুদ্ধি লাগে। মিথ্যাবাদীরা বুদ্ধিমান হয়, কিন্তু সেই বুদ্ধিতে সে সফল হয় না, তাই না? সব থেকে বেশি বুদ্ধিমান কে? যোগ্যতা কার বেশি? ইবলিশের। আর ইবলিশ সফল হয় নাই তার বুদ্ধি দিয়েও। এনিওয়ে, স্যার ঠিক আছে না? হ্যাঁ, মানে যে কোনো জালেম সে অনেক বেশি মেধা খরচ করতে হয় তার এই মিথ্যাটাকে চালু রাখতে। খুব কঠিন কাজ কিন্তু। তো আমরা এই কথাটা কেন বললাম, যখন ফলস বলবে তখন হচ্ছে ইনটেনশনালি আপনি খুবই সতর্ক দৃষ্টিতে আপনি পড়বেন। মাঝে মাঝে আমারও ভুল হয়ে যায়, পড়তে পড়তে ফলসের কথা ভুলে গেছি, তখন কারেক্ট অ্যান্সারেরটাই টিক দিয়ে ফেলি, আর কারেক্ট অ্যান্সারটাই তো ভুল। বের করতে হবে রং অ্যান্সারটা, সেটাতে টিক দিতে হবে, রং অ্যান্সারটা টিক দিতে হবে। রং অ্যান্সার এখানে আমরা বলবো যে ফলসটা মানে হচ্ছে যেটা না সেটাই কারেক্ট। এখানে কি বলছে স্ট্যাটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে, স্ট্যাটিক অ্যানালাইসিস ক্যান বি ইউজড অ্যাজ প্রিভেন্টিভ মেজার্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস ইন প্লেস। কথা কি সত্য না এটা? ট্রু স্যার। হ্যাঁ, এটা ট্রু। মানে স্ট্যাটিক অ্যানালাইসিস করলে আপনি এটা প্রিভেন্টিভ মেজার নিতে পারেন, কারণ স্ট্যাটিক অ্যানালাইসিস হচ্ছে যেটা রান করে না সেটা, সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার নিতে পারেন যাতে করে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসটা ঠিক মতো হয়। এটা তো ট্রু কথা। ট্রু হলে তো আমার ফলস মিলবে না, তাহলে ট্রু গুলো আমরা বাদ দেব। স্ট্যাটিক অ্যানালাইসিস can find defect that are not easily found by dynamic testing. খুবই সত্যি কথা। ডাইনামিক টেস্টিং তো সফটওয়্যারটা রান টাইম থাকে, তো সেখানে একটা প্রোগ্রামের স্ট্রাকচার দেখা যায় না। হ্যাঁ, মেমোরিতে কি অবস্থা, ভেরিয়েবল গুলার কি অবস্থা হচ্ছে সেটা বোঝা যায় না। হ্যাঁ, তো এটাও কারেক্ট না? আচ্ছা, স্ট্যাটিক অ্যানালাইসিস ক্যান রেজাল্ট ইন কস্ট সেভিং বাই ফাইন্ডিং ডিফেক্টস আর্লি। এটাও সত্যি কথা, কারণ আমরা যদি স্ট্যাটিক টেস্টিং করি তাহলে আর্লি টেস্টিং হয়, আর আর্লি টেস্টিং মানে হচ্ছে কস্ট সেভিং হবে। Static analysis is good way to force failure into the software. এটা ফাও কথা বলে দিছে না? স্ট্যাটিক অ্যানালাইসিস হচ্ছে ভালো রাস্তা যেখানে ফোর্স করা হয়, ফেইলিউরটা সফটওয়্যারের মধ্যে ঢুকায় দেওয়া হয়। এটা হচ্ছে মিথ্যা কথা, আর মিথ্যা কথাটাই হচ্ছে আমরা কারেক্ট। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন নাই? আমরা স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, পাই আমার যে টাইম মাথা ঘুরে স্যার, মনে হচ্ছে যে এই টাইমে হবে আর একটু সময় লাগবে। মানে একটা জিনিস পড়তেছি, পড়তে পড়তে মাথা গরম হয়ে যাচ্ছে, এটা কি করবো? রেজা, আপনার যে জিনিসটা হয় কোশ্চেন আপনার মনের ভিতরে হচ্ছে আপনি ভয় নিয়ে শুরু করেন। আপনার খুবই এক্সপেকটেশন, মানে হাইলি এক্সপেক্টেড যে আপনি সার্টিফাইড হন, তাই না? তাই না? সবার হাইলি এক্সপেকটেশনটা বাদ দিতে হবে, মানে মন থেকে রিয়েলি বাদ দিতে হবে যে আচ্ছা হলে হলো, না হলে না হলো, এরকম অ্যাটিটিউড আপনাকে সেভ করে দেবে।
এটার জন্য এই জন্য অনেকগুলো প্র্যাকটিস করতে হয়। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমাদের কোম্পানিতে ডেপুটি ম্যানেজার হওয়াটা হচ্ছে স্বপ্নের ব্যাপার। ডেপুটি ম্যানেজার হওয়ার জন্য অনেকে এত চেষ্টা করে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত গাড়ি পায় না। হ্যাঁ, ডেপুটি ম্যানেজার হওয়া মানে সে গাড়ি পাবে, সে হোম লোন পাবে ইন্টারেস্ট ফ্রি। আর সবাই অপেক্ষা করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পর 3 বছর বা 4 বছর পর ডেপুটি ম্যানেজার হবে। ডেপুটি ম্যানেজার হিসাবে সিলেক্ট হচ্ছে কিনা সেটা স্বপ্নের ব্যাপার আসলে, এবং এই জন্য খুব টেনশনে থাকে। বুঝতে পেরেছেন? এখন আপনি যত টেনশন করবেন, আপনি ইন্টারভিউ বোর্ডে ততই ফেল করবেন। ফ্রাস্ট্রেশন এবং হ্যাঁ, এবং ইমোশন কন্ট্রোল করা শিখতে হবে। এই যে আপনি এক্সপেকটেশন, এটা ইমোশন। আপনি ভয় পাচ্ছেন, এটা ইমোশন। আপনি খুশির চোটে কাজ করতে পারছেন না, ইমোশন। সব ইমোশনই আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে টু বিকাম এ গুড টেস্টার। এই জন্য ধৈর্য ধরা শিখতে হয়। যেমন ধরুন আমি ডিজাইন হিসেবে জয়েন করার সাথে সাথে আমার গাড়ি মানে আমাকে নেওয়ার জন্য রেডি করে দিছে, সব অ্যাপ্রুভ, মানে জয়েন করার সাথে সাথে। আমি সেই গাড়ি 8 মাস কি বলে, হ্যাঁ 8 মাস পরে নিয়েছি ইচ্ছা করে। অনেকে অবাক হয়ে গেছে যে সবাই ঢুকে আগে গাড়ির পিছনে দৌড় দেয়। বললাম না, দেখি না রিজিকে যদি থাকে তো হবে। 8 মাস পরে গাড়ি নিয়েছি। বুঝতে পারছেন? আমাদের ওখানে ধরেন ভেন্ডররা আমাদেরকে বিদেশে পাঠানোর জন্য বসে থাকে, যে একটু ফরেন ট্রিপ দিতে পারলে তো তার জিনিস কিনবো না আমি, তো ঘুষ দেয় আর কি, ঘুষ। আর আমি ভেন্ডরদের বলে দিছি 1 পয়সা কোনো, আপনি যদি ডিসকাউন্ট দিতে চান কোম্পানিকে দেন। স্যার কি পারচেজ দেন, প্রকিউরমেন্ট পারচেজ রিলেটেড এরকম এদের ফিল্ড আরো বেশি দিন। আইটি প্রকিউরমেন্টের ধরেন আমি লিড দিচ্ছি এখন। ওকে, তাহলে ঠিক আছে স্যার। আমি জয়েন করেই ধরেন আমাকে বাজেট, আইটি প্রকিউরমেন্ট, এই সমস্ত কোটি কোটি টাকার হচ্ছে কারবার। কিন্তু আমাকে ফরেন ট্রিপে নিতে পারে নাই, আমি ওদের জানাই দিছি ফেয়ার এন্ড ফ্রি হবে সবকিছু, কোনো বায়াসনেস থাকবে না। স্যার আপনার এখানে প্রকিউরমেন্ট তো ম্যানুয়াল হয়, অনলাইন তো হয় না? অনলাইন বলতে টেন্ডার এট দ্য রেটে হচ্ছে ইমেলে সাবমিশন হয়, কেউ দেখতে পায় না যে কার কত প্রাইস দিচ্ছে। না, আমি তো ওই অনলাইন টেন্ডারিং এর প্ল্যাটফর্ম কাজ করি গভর্নমেন্টের আর কি, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট আর কি। আপনাকে মনে ওখানে আর কি অনলাইনে সব টেন্ডার হয় আর কি গভর্নমেন্ট। আমরা আমাদের ভেন্ডর সিলেক্টেড ভেন্ডর তো ওপেন না, আমরা পত্রিকাতে দিই। আচ্ছা, সিঙ্গেল সোর্স নেন আর কি। পত্রিকা দিই না, আমাদের সিলেক্টিভ ভেন্ডর আছে, ভেন্ডর লিস্ট আছে, তাদের ভিতর থেকে নেওয়া হয়। ধরেন 5-7টা ভেন্ডর আছে, কারণ আমাদের শুধুমাত্র কেনা তো ওয়ান টাইম না, আমার সাস্টেনেবিলিটির ব্যাপার আছে। এটা তো প্রকিউরমেন্টের স্যার ফেজ থাকে, টেন্ডার তো নিড অ্যাসেসমেন্ট করার পরে ফ্রুট করা লাগে, তারপর টেন্ডার সাবমিশন করা, ওপেনিং করা লাগে, এভালুয়েশন করা লাগে, নোয়া ইস্যু করা লাগে, কন্ট্রাক্ট সাইন করা লাগে, তারপর আবার কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে অনেকগুলো। ওগুলা তো প্রসেস প্রকিউরমেন্ট। আমি বলছি শুধুমাত্র কেনা তো না, এটা তো চার্জ লাগবে। এটা ধরেন হচ্ছে 5 ইয়ার্স ধরে এই সিস্টেম গুলা চলতে হবে। তো আমি যেমন তেমন কোম্পানি সে কাজ পাওয়ার জন্য কম টাকা দিয়ে করে দিল, আমি সেটা দেখলে হবে না। আমাকে দেখতে হয় ওদের ইঞ্জিনিয়াররা কতটা ক্যাপাবিলিটি আছে। ওখানে আবার ওই সব ক্ষেত্রে ওই টেকনিক্যাল সাব কমিটি হয়ে আর কি, টেকনিক্যাল বিষয়গুলি দেখার জন্য আর কি ওনারা অনেক সময় ফিল্ড ভিজিট করে আর কি, বা ফিজিক্যালি যায় একটু। এগুলাও আছে। আবার হচ্ছে কি, আমি যদি ওপেন ছেড়ে দিই তাহলে আবার রাজনীতি হবে, তখন বিভিন্ন ইয়েরা কি বলে আপনার, না তোমারটা দাও, দেখা যাবে যে অমুক দলের লোক এসে বললো আমাদের কাজ দিতে হবে,
নাহলে কোম্পানি থাকবে না আপনার। হ্যাঁ, হতে পারে। এই জন্য আমরা পত্রিকাতে বা অনলাইনে কোনোটাই যাব না। অনলাইনে একটা অ্যাপ্লিকেশন বানানো হচ্ছে, সেটাতে যাব হচ্ছে যাদেরকে পাঠানো হবে ইমেলে, শুধু তারাই হচ্ছে ওখানে ঢুকতে পারবে। এটার ক্ষেত্রে স্যার হয় ওই লিমিটেড টেন্ডারিং হয় আর কি, বা ওই লিমিটেডই হবে। ডিপিএম এ হয় আর কি, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড। পার্টিকুলার হুম। যে ইউজার থাকে ওদেরকে সিলেক্ট করলে 10-15 জনকে সিলেক্ট করলে 10-15